এই ব্যবসাটি ওনার কাছে মনে হয়েছে যে অল্প সময়ে উনি হয়তো অনেক বেনিফিটেড হবেন। দেখা যাচ্ছে অনেক চালাক মানুষও এটার কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যায়। এন্টিক জিনিসটি যদি এন্টিক হতো তাহলে আমরা হয়তো ওই লাইনে আগাতাম। এটা ভুয়া, ম্যাগনেটিক কয়েনটা তো ভুয়া। আমি তো ওই যে ভুক্তভোগী তার সম্পর্কে জানতে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, আচ্ছা আচ্ছা, ভুক্তভোগী হচ্ছে মিজানুর রহমান। মিজানুর রহমান উনি একটি আইটি ফার্ম চালায়। ওনার কিছু নগদ টাকা রয়েছে, কিছু নগদ কাঁচা টাকা রয়েছে যেটি উনি ব্যবসায়ের কাজে উনি লাগাতে চাচ্ছিলেন, কিন্তু এই ব্যবসাটি ওনার কাছে মনে হয়েছে যে অল্প সময়ে উনি হয়তো অনেক বেনিফিটেড হবেন। এই জন্য এই প্রতারক চক্রের এই প্রতারণার ফাঁদে উনি পা দিয়েছেন। আইটি ফার্মের যে ওনার, সে তো বোকা না, সে অবশ্যই এই ম্যাগনেটিক কয়েনটা সম্পর্কে সে জানে কিংবা জানছে, কিংবা এটার বাজার মূল্য কি, কিভাবে সে আসলে কি জানে, তার ধারণা কি ছিল? আসলে আপনারা জেনে থাকবেন প্রতারক চক্রের যে এই যে সারা দেশেই কিন্তু ছোটোখাটো প্রতারণার কাজ ওনারা করে থাকেন, এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে তাৎক্ষণিক। দেখা যাচ্ছে অনেক চালাক মানুষও এটার কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যায়। তো উনি তাৎক্ষণিক উনি এই হিপনোটাইজ হয়ে এই প্রতারণার ফাঁদে উনি পড়ে গিয়েছেন। লেনদেন করাটা কি অপরাধে? না, ম্যাগনেটিক কয়েন লেনদেন করা অপরাধের চেয়ে বড় কথা হলো যে এটিকে যে দাম, সে দামের চেয়ে বেশি দামের কথা বলে সেটি কম দামে বিক্রি করাটাই আসলে এই বিক্রি করে কাউকে ভিক্টিমাইজ করাটাই হচ্ছে এখানে সেটা হচ্ছে মিজানুর রহমান যিনি নিছেন, হ্যাঁ, উনি তো নেওয়ার পরে বেশি দামে কারো না কারো কাছে বিক্রি করতেন। এই টার্গেট ধরে তো নিছেন, কার কাছে বিক্রি করতেন? ইউএসএ না, ওখানে হচ্ছে জাপান, ইউএসএ এর, মানে ইউএসএ তে এই ম্যাগনেটিক কয়েনের নাকি অনেক ডিমান্ড উনি বলেছেন। রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত হয়, এন্টিক জিনিসের কেনাবেচার সাথে একজন জড়িত থাকলে সে ভুক্তভোগী হলেও তো সে না, আমরা পরবর্তীতে খতিয়ে দেখব। যেহেতু এটি ভুয়া, এন্টিক জিনিসটি যদি এন্টিক হতো তাহলে আমরা হয়তো ওই লাইনে আগাতাম। এটা ভুয়া, ম্যাগনেটিক কয়েনটা তো ভুয়া, এটা রিয়েল না। আরেকটা হচ্ছে এই প্রতারক চক্র নানাভাবে তারা বিভিন্ন পন্থা নিয়ে এরকম প্রতারণা করে আসছে। এখন ম্যাগনেটিক, অন্য কিন্তু তাদের আইনের ফাঁকফোকর দিয়ে আবার তারা বের হয়ে আবার এই লাইনে আসে। তাদের মানে আইনের কোন ধারায় আপনারা তাদেরকে নিচ্ছেন যাতে তাদের ছাড় দেওয়া যাবে না বা মামলা উঠলে তারা জামিন পাবে না, এরকম কোনো ব্যবস্থা নিচ্ছেন? না, এটা আসলে বিজ্ঞ আদালতের বিষয়, জামিনের বিষয়টি। প্লাস আমরা তো আসলে প্রচলিত আইন মেনেই কাজ করি। পুলিশের তদন্ত করবে, বিচার বিভাগের কাজ করবে। তো আমাদের পক্ষে চেষ্টা থাকে তার জন্য জামিন না হয়, এই বিষয়টি আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা করে থাকি। প্রতারক চক্রের যেটা নতুন নয়, ওরা কোন জিনিসটাকে টার্গেট করে, টার্গেট গ্রুপ করে পরিকল্পনা একটু বলবেন কি? সাধারণ মানুষকেও সচেতন করা যে তারা যাতে এই বিষয়গুলো মানে পা না দেয়, বলেন না চাই কিছু মেসেজটা। না, এটা তো অবশ্যই সবার জন্য এই মেসেজটি দিতে চাই যে আসলে আপনারা যখনই দেখবেন কেউ অল্প সময়ে আপনার কাউকে বলবে যে মানে আপনার অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন, তখনই আপনি ভেবেই নেবেন এটা প্রতারণার সাথে জড়িত তারা, কিংবা এটা প্রতারক চক্রের কাজ। কারণ একটা যে কোনো জিনিসের একটা সিস্টেম আসতে, কিন্তু ওনারা অল্প সময় আপনাকে অনেক বেশি লাভের আশা দেখাবে, ঠিক আছে? তো এটিতে ফাঁদে অনেক সময় অনেকে অবচেতন মনেই অনেকে পা দিয়ে ফেলে। তো এটি যেন সাধারণ জনগণ না দেয়, এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আর কি এটা আহ্বান। চারজনের নাম এবং কবে কখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে? জি, না, এখানে চারজনের নাম হচ্ছে ইফতেখার আহমেদ, আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম, এবং মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি এবং আবুল কালাম আজাদ। এদের বিরুদ্ধে কি এর আগে এমন প্রতারণার কোনো? হ্যাঁ, দুইজনের নামে আমরা পেয়েছি। দুইজন আদার সেকশন মামলা আছে আর মাদক মামলা রয়েছে।